আচ্ছা, তো লাস্ট ক্লাসে আমরা করেছিলাম হচ্ছে সিপিইউ স্কেডিউলিংটা বুঝছিলাম আসলে সিপিইউ স্কেডিউলিংটা কি, এবং অনেক টাইপের টাইপ আমরা আলোচনা করেছি। তার মধ্যে আমরা ডিটেলসে দেখেছি হচ্ছে এফসিএফএসটা, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, দেন দেখেছি দুইটা, তাই না? একটা হচ্ছে এসজেএফ নন প্রিএমটিভ, একটা হচ্ছে এসজেএফ প্রিএমটিভ। এফসিএফএসটা কি ছিল? যে প্রসেসটা একবার আমরা ধরতেছি সেটাকে আমার সিপিইউতে শেষ না করা অবধি আমি সেটাকে ছাড়তেছি না। এটা হচ্ছে আমার কি ফার্স্ট কাম, মানে প্রসেসটা যে ফার্স্ট আসছিল তাকেই আমি ফার্স্ট সার্ভ করতেছিলাম। এটাই হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ ছিল। তারপর এসজেএফটা যেটা ছিল সেটা কি নন প্রিএমটিভ এবং প্রিএমটিভ দুইটা ভার্সন ছিল। নন প্রিএমটিভে কি ছিল? নন প্রিএমটিভে ছিল হচ্ছে আমরা যদি একটা প্রসেস সিপিইউতে ঢুকে পড়ে, কখন ঢুকবে? যদি কি না সেই প্রসেসটা অলরেডি কি আমার অ্যারাইভ করে ফেলছে সিপিইউতে, তাই না? অ্যারাইভ করছে আমার সিস্টেমে, যদি আমার সিস্টেমে অ্যারাইভ করে থাকে তাহলে কি ওই প্রসেসটাকে আমি সিপিইউর মধ্যে রাখতে পারবো। তাহলে অ্যারাইভ আগে করতে হবে, এটা হচ্ছে পূর্ব শর্ত। আর অ্যারাইভ করার পর যদি একবার কি আমি সিপিইউতে নিয়ে নেই, তাহলে নন প্রিএমটিভের ক্ষেত্রে কি বলতেছিলাম যে ওইটাকে শেষ না করা অবধি কি আমি আর কোনো প্রসেস নিতে পারবো না। এটা ছিল আমার নন প্রিএমটিভ এসজেএফ। আর প্রিএমটিভ এসজেএমকে আমরা এসআরটিএফ বলতাম। সেটাই কি হচ্ছে, সেটা আমরা প্রতিবার যে এক একটা নতুন প্রসেস আসতেছিল সেই প্রসেসগুলোর যখন আসতেছে অ্যারাইভ করতেছে, সেই অ্যারাইভিং টাইমের মধ্যে আবার নতুন কোনো প্রসেস আসছে কিনা সেটাও আমরা দেখতেছিলাম, তাই না? নতুন কোনো প্রসেস আসলে তাকে কি আমরা জায়গা দিচ্ছিলাম, যদি কিনা আমরা বার্স্ট টাইম হিসেবে সেটাই কি আরো বেটার কোনো অপশন পাই, তাহলে কি যে বার্স্ট টাইমটা কম, কারেন্ট প্রসেস যে কয়টা আছে আমার আনলক সিস্টেমের মধ্যে তাদের মধ্যে যার বার্স্ট টাইমটা কম ছিল তাকে কি আমরা সিপিইউর মধ্যে আনতেছিলাম। এভাবে কি আমার এসআরটিএফ বা প্রিএমটিভ এসডিএফটা আমরা কমপ্লিট করছি। তো আজকের ক্লাসে আমরা করব হচ্ছে প্রায়োরিটি স্কেডিউলিং। সিমিলার টু এসজেএফ, এই প্রায়োরিটি স্কেডিউলিংয়েও কি আমার নন প্রিএমটিভ এবং প্রিএমটিভ ভার্সনটা আছে। তার মানে এখানেও প্রায়োরিটি স্কেডিউলিংয়ের মধ্যে আমরা বুঝতে হবে কি নন প্রিএমটিভ মানে কি, একটা প্রসেস যদি কি সিপিইউর মধ্যে রাখি তাহলে সেই প্রসেসটা কমপ্লিট না করে আমি সিপিইউতে থেকে ছাড়বো না। এটাই হচ্ছে আমার কি প্রায়োরিটি স্কেডিউলিংয়ের নন প্রিএমটিভ ভার্সনটা। আর প্রিএমটিভ ভার্সনটাও কি সিমিলার টু এসজেএফ, যেটা কি ছিল যে একটা প্রসেসকে আনলেই হবে না, তারপরে যদি আমার অন্য কোনো প্রসেস যদি সিস্টেমের মধ্যে ঢোকে তাহলে কি যে সিস্টেমের প্রায়োরিটি, এখানে কি দেখতেছিলাম আগেরটাই আমরা দেখতেছিলাম এসজিএফ, এসজিএফ কি দেখতেছিলাম আমার বার্স্ট টাইমটা কম, সেই সিস্টেমটাই সেই প্রসেসটাকে আমরা নিচ্ছিলাম। আর এখানে কি দেখতে হবে, যার প্রায়োরিটি স্কোরটা হচ্ছে কম তার প্রায়োরিটি হচ্ছে সবচেয়ে বেশি। তার মানে একটা প্রসেসের প্রায়োরিটি যদি 5 থাকে আর একটা প্রসেস যদি প্রায়োরিটি 2 থাকে, তাহলে দুইটা প্রসেসের মধ্যে কোনটাকে আমি নিব, যে প্রসেসের প্রায়োরিটিটা 2 তাকে আমার সবার আগে নিতে হবে। তার মানে আমি কি বললাম, প্রায়োরিটি স্কেডিউলিং যদি কিছু বলা না থাকে যে আপার টু লোয়ার, ঠিক আছে? সবাই এটা মনে রাখবেন, প্রশ্নে যদি আমার প্রায়োরিটি স্কেডিউলিং দেওয়া থাকে এবং যদি প্রশ্নে বলা না থাকে যে প্রশ্নটাই যে আপার ভ্যালু হচ্ছে বেশি প্রায়োরিটি বা লোয়ার ভ্যালু হচ্ছে কম প্রায়োরিটি, এরকম যদি কোনো স্পেসিফিক বলা না থাকে তাহলে আমরা বাই ডিফল্ট লোয়ার ভ্যালুটা হচ্ছে হাইয়েস্ট প্রায়োরিটি এবং আপার ভ্যালুটা হচ্ছে সবচেয়ে লোয়েস্ট প্রায়োরিটি ধরে ম্যাথটা করি। কি বলছি বুঝতে পারছি? তাহলে প্রশ্ন যদি কিছু বলা না থাকে আমি বাই ডিফল্ট কি ধরবো, 0কে হাইয়েস্ট প্রায়োরিটি ধরবো এবং সবচেয়ে বড় নাম্বারকে আমি লোয়েস্ট প্রায়োরিটি ধরবো। এটুকু ক্লিয়ার হয়েছে সবার? জি স্যার। আর যদি প্রশ্নে বলা থাকে যে অ্যাসেন্ডিং অর্ডারের প্রায়োরিটি ভ্যারি করতেছে, অ্যাসেন্ডিং মানে কি ছোট থেকে বড়, তার মানে কি প্রায়োরিটি যার ছোট তারই সবচেয়ে বেশি প্রায়োরিটি, যার সবচেয়ে বড় ভ্যালু তার সবচেয়ে কম প্রায়োরিটি। সিমিলারলি ডিসেন্ডিং অর্ডারের প্রায়োরিটি মানে হচ্ছে যার সবচেয়ে বড় ভ্যালু তার সবচেয়ে বেশি প্রায়োরিটি, যার সবচেয়ে ছোট ভ্যালু তার সবচেয়ে কম প্রায়োরিটি। সো এরকম কি টার্মগুলো আমরা দেখে পরীক্ষার প্রশ্নের অ্যান্সারগুলো করব, ঠিক আছে? তাহলে অ্যাসেন্ডিং যদি বলে তাহলে কি বলছি, অ্যাসেন্ডিং বললে হচ্ছে স্মলেস্টটা হচ্ছে আমার বেস্ট প্রায়োরিটি, তাই না? স্মলেস্ট নাম্বারটা কি আমার, সরি আজকে আমি হচ্ছে মাউস দিয়ে টাইপ করতেছি এই জন্য হচ্ছে টাইপটা বাজে হচ্ছে। স্মলেস্ট নাম্বারটা কি আমার হাইয়েস্ট প্রায়োরিটি, তাই না? এটুকু বুঝতে পারছি অ্যাসেন্ডিং মানে। আর বাই ডিফল্টও কিন্তু এইটাই, তাই না? হাইয়েস্ট প্রায়োরিটি। আল্লাহ, কিভাবে যে নিব আজকে। আচ্ছা, আপনারা কি বুঝতে পারছেন না? অ্যাসেন্ডিং অর্ডারে যদি থাকে তার মানে আমার বুঝতে হবে যে স্মলেস্ট নাম্বার যেটা আছে প্রায়োরিটির মধ্যে সেই স্মলেস্ট নাম্বারের হচ্ছে হাইয়েস্ট প্রায়োরিটি হবে। আর ডিসেন্ডিং যদি থাকতো, ডিসেন্ডিং এরকম ভাবে যদি কিওয়ার্ডটা থাকতো তাহলে আমি বুঝতাম হচ্ছে লার্জেস্ট নাম্বারটাই হচ্ছে, লার্জেস্ট নাম্বারটাই হচ্ছে হাইয়েস্ট প্রায়োরিটি। বুঝতে পারছেন এই দুইটার মধ্যে তফাৎ? জি স্যার, বুঝতে আর পারছি। বাই ডিফল্ট আমরা কি অ্যাসেন্ডিং অর্ডারটাই নিই, ঠিক আছে? বাই ডিফল্ট আমরা স্মলেস্ট নাম্বারকে কি হাইয়েস্ট প্রায়োরিটি দেখাই। তো আমরা একটু ম্যাথ করি।
ফার্স্টে আমার দেখা যাচ্ছে কি, ফার্স্টে আমরা নন প্রিএমপ্টিভ করে করি, ঠিক আছে? তো নন প্রিএমপ্টিভ কোনটা করা যায়? আচ্ছা এইটাই করি না, এটা কি, এখানে দেখেন প্রায়োরিটি কি কি আছে, প্রসেস 1 2 3 4 5 এটা আছে। আর এখানে আমার আচ্ছা এটার প্রিএমটিভ দেওয়া, আমরা নন প্রিএমটিভ তাহলে করে ফেলা, এটার প্রিএমটিভটা এখানে দেওয়া আছে। তাহলে নন প্রিএমটিভটা কিভাবে হবে আমরা একটু দেখি। ফার্স্টে প্রায়োরিটি স্কেডিউলিং নন প্রিএমটিভটা করব, ঠিক আছে? নন প্রিএমটিভ, তাহলে নন প্রিএমটিভ যেটা সেটা কি বলছিলাম, একবার যদি আমি প্রসেসটা ধরি তাহলে সেই প্রসেসটা আমার কমপ্লিট না করে আমি ছাড়া যাবে না, তাই এটাই বলছিলাম না? তাহলে নন প্রিএমটিভ আমার কি করতে হবে, সবার আগে কিন্তু একই জিনিস আমার অ্যারাইভ করতে হবে, তাই না? পূর্ব শর্তই হচ্ছে আমার সিস্টেমের মধ্যে সেই প্রসেসটা অ্যারাইভ করছে কিনা আদৌ, ঠিক আছে? এটুকু হচ্ছে সবার আগে দেখবো। তাহলে এইটা হচ্ছে কি আমার 00357, এটা হচ্ছে আমার অ্যারাইভিং টাইম। আর বার্স্ট টাইমটা কি আসলে এইটা, তাই না? 10 1 2 1 5 এটা হচ্ছে আমার বার্স্ট টাইম। আর প্রায়োরিটিটা কি এইগুলো দেওয়া, ঠিক আছে? একটু সরে গেছে বাট আপনারা তো বুঝতে পারছেন, তাই না? এটা হচ্ছে আমার প্রায়োরিটি ভ্যালুগুলা, এটা হচ্ছে আমার বার্স্ট টাইমগুলো, আর এটা হচ্ছে আমার অ্যারাইভিং টাইমগুলো। এটুকু কি পর্যন্ত ক্লিয়ার হয়েছে সবার? আচ্ছা জি স্যার। আচ্ছা আমাকে বলেন তো, এখানে প্রায়োরিটি দেওয়া P1 প্রসেসের 4, P2 প্রসেসের 1, যদি আমার প্রশ্নে কিছু বলা না থাকতো তাহলে এইখানে কোন প্রসেসটা সবচেয়ে হাইয়েস্ট প্রায়োরিটি, কেউ কি বলতে পারবেন? P2 স্যার। P2 কিভাবে বুঝলেন? কারণ P2 এর প্রায়োরিটি ভ্যালু হচ্ছে 1, সবচেয়ে লোয়েস্ট। আর কিছু বলা না থাকলে আমি কি বলছিলাম, যে সবচেয়ে লোয়েস্ট ভ্যালুটাই কি হাইয়েস্ট প্রায়োরিটিটা পাবে। সো এই ক্ষেত্রে যদি কিছু বলা না থাকতো প্রশ্নে, তাহলে P2 এর প্রায়োরিটিটাই কি সবচেয়ে বেশি হতো। আর তার আগের শর্তটা কি, অবশ্যই সেই P2 কে সিস্টেমের মধ্যে কি আগে আসতে হবে। সিস্টেমের মধ্যেই আসলো না এখনো P2 এর প্রায়োরিটি যতই বেশি থাকুক, সিস্টেমের মধ্যে যদি একবার না আসে তখন কিন্তু আমি P2 কে ধরতে পারবো না। আগে সিস্টেমের মধ্যে P2 আসতে হবে, তারপরে আমি কি P2 কে ধরতে পারবো। এটুকু কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তো এখন আমার বলেন অ্যারাইভিং টাইম আমার তাহলে শুরু করতেছি নর্মাল গ্যাং চার্ট করি, তাই না? নন প্রিন্টিভের জন্য করতেছি। নন প্রিন্টিভের জন্য আমার শুরু হবে কততে? 0 থেকে শুরু হচ্ছে। 0 থেকে যদি শুরু হয়, 0 থেকে কি কোনো প্রসেস আসছে দেখেন তো, কে কে আসছে? P1 P2 P1 P2। তাহলে P1 P2 0তে, দুইটা প্রসেসই 0তে, কাকে আগে ধরবো বলেন? P2 কে। কি কেন কেন বুঝলাম P2 কে আগে ধরবো? এখানে কি আমরা বার্স্ট টাইমটা দেখতেছি বলেন তো? না, এখানে কিন্তু আমরা বার্স্ট টাইম দেখতেছি না, সবসময় মনে রাখবেন এটা কিন্তু আমি এসডিএফ করতেছি না, আমি কি করতেছি, আমি প্রায়োরিটিস করতেছি। তাহলে প্রায়োরিটিতে আমি কি দেখি, প্রায়োরিটিতে আমি প্রায়োরিটি ভ্যালুটা দেখি। আর এসডিএফ যদি করতাম তখন আমরা বার্স্ট টাইম দেখতাম, তাই না? তাহলে এখানে কিন্তু বার্স্ট টাইম কোনো ফ্যাক্টর না, আমার ফ্যাক্টরটা কি আসলে প্রায়োরিটিটা। তাহলে এখানে কি করতেছি, 0তে আসলাম, 0তে এসে দেখলাম যে দুইটা প্রসেস আমার সিস্টেমের মধ্যে ঢুকছে, অ্যারাইভ করছে অলরেডি, অ্যারাইভিং টাইম তাদের 0 দেওয়া। তাহলে তাদের P1 এবং P2 এর মধ্যে আমি দেখতেছি প্রায়োরিটি হচ্ছে P1 এর 4, P2 এর 1। তাহলে P2 এর প্রায়োরিটি যেহেতু লোয়েস্ট ভ্যালু, তাহলে কি 4 আর 1 এর মধ্যে 1 যেহেতু লোয়েস্ট, তার মানে কি P2 এর প্রায়োরিটি সবচেয়ে বেশি। যেহেতু প্রশ্নে কিছু বলা নেই, তাহলে আমার বুঝতে হবে লোয়ার ভ্যালু রিপ্রেজেন্ট দ্য হাইয়েস্ট প্রায়োরিটি। তাহলে এখানে কি বুঝলাম, যে P2 এর প্রায়োরিটি সবচেয়ে বেশি। তাহলে এখানে আমি কি করব, P1 আর P2 এর মধ্যে P2 টাকে রাখবো, তাই না? যেহেতু P2 টাকে রাখলাম, এখন কি নন প্রিএমপ্টিভ করতেছি। P2 কে রেখে কি আমার আবার থামতে হবে কোনো প্রসেসের জন্য, যে অন্য কোনো প্রসেস আসছে কিনা এটার জন্য কি আমার ওয়েট করতে হবে, তাই বলেন তো? না, না স্যার। আমার কিন্তু ওয়েট করতে হবে না, কারণ আমি নন প্রিন্ট করতেছি। আর নন প্রিন্টিভ বলে আমি যদি কোনো প্রসেস সিপিইউতে একবার নিয়ে নেই, তাহলে সেই প্রসেসটা শেষ না করা অবধি আমি কি তাই সেই প্রসেসকে ছাড়বো না বা অন্য কোনো প্রসেসের জন্য ওয়েট করব না। বুঝতে পারছি? তাহলে কি করতেছি, P2 কে আমরা নিয়েছি সিপিইউর মধ্যে, P2 কি সম্পূর্ণ আমার কমপ্লিট করতে হবে। P2 এর বার্স্ট টাইম কত তাহলে? P2 এর বার্স্ট টাইম হচ্ছে 1। তাহলে কোন পর্যন্ত যাবে এখানে? 1 পর্যন্ত। 1 পর্যন্ত যাবে। সবাই কি ক্লিয়ার? তাহলে P2 কি আমার শেষ, ডান। এটুকু বুঝতে পারছি সবাই? সবাই বুঝতে পারছি না এটুকু? জি স্যার। আচ্ছা, এখন আমাকে বলুন, আমি আছি এখন 1 এ, আমার 1 এ কি আর কোনো প্রসেস অ্যারাইভ করছে দেখেন তো? P1 তো অলরেডি করছে, P1 ছাড়া কি আর কোনো প্রসেস অ্যারাইভ করছে? না না, যেহেতু আর কোনো প্রসেস P1 ছাড়া অ্যারাইভই করেনি, তাহলে আমি কাকে নিব? P1 কে। P1 কেই নিব। তাহলে P1 কে নিলে কি আমি ছাড়বো? আমি কি নন প্রিএমপ্টিভ করতেছি, তাহলে P1 কে নিলে কি আমার না, 10 সেকেন্ড পর্যন্ত চলবে স্যার। তাহলে আমি P1 কে যদি নেই, আমার কয় ঘর চলবে? 11 পর্যন্ত আর কি। 10 ঘর চলবে, মানে 11 পর্যন্ত। সবাই কি ক্লিয়ার? তাহলে P1 কে নিয়ে আমি কি 11 পর্যন্ত, মানে 10 ঘর, বার্স্ট টাইম যেহেতু 10 ছিল,
আমি 11 পর্যন্ত চালাইলাম। 1 থেকে 10 যোগ করলে কত হয়? 11 হয়। আমরা কি এটুকু বুঝতে পারছি? তাহলে P1 ও কি আমার ডান। সবাই কি ক্লিয়ার এটুকু? বলেন তো। জি স্যার। আচ্ছা, এইটা যদি ডান হয়, এখন আমি আছি কততে? 11-এ। 11-এ আমি এখন আছি। আমার কি অন্য কোনো প্রসেস আসছে সিস্টেমে? দেখেন তো। জি স্যার, সবগুলাই চলে আসছে, তাই না? P3 ও চলে আসছিল 3-তে, P4 ও চলে আসছিল 5-এ, P5 ও চলে আসছিল 7-এ। তিনটা প্রসেস, বাকি যে তিনটা প্রসেস ছিল সবগুলাই কিন্তু আমার চলে আসছে সিস্টেমে। যদি আমার সিস্টেমে চলে আসে, এখন আমার কাকে আগে নিতে হবে এই তিনটার মধ্যে বলেন তো? P5 কে। কিভাবে বুঝলাম? কারণ P5 এর ভ্যালু সবচেয়ে কম, তার মানে তার প্রায়োরিটি কি সবচেয়ে বেশি এই তিনটার মধ্যে। তাহলে আমার P5 কে যদি আমরা নেই নন প্রিন্টিং করতেছি, একবারেই কি আমার সম্পূর্ণ করতে হবে। আর এখন তো নরমালি একবারেই সবকিছু করে, কারণ কি আমার সব প্রসেসই কি চলে আসছে। এখন কোনো প্রসেস জন্য কি আমার ওয়েট করতে হবে না। এখন জাস্ট আমি ডিরেক্ট জাস্ট কি দেখবো, যার প্রায়োরিটি সবচেয়ে কম, ভ্যালুটা কম, তাকে আমি নিয়ে তার সম্পূর্ণ চালাই দিব। তাহলে কি করতেছি, P5 কে প্রায়োরিটি ভ্যালু যেহেতু কম, তার প্রায়োরিটি সবচেয়ে বেশি, তাহলে কি P5 টা বার্স্ট টাইম যেহেতু 5, কয় ঘর চলবে? 5 ঘর চলবে। 5 ঘর চলে কি হবে? 16 এ শেষ করবে, তাই না? 16 হবে। সবাই কি ক্লিয়ার? আচ্ছা জি স্যার। আচ্ছা, এরপর P5 ও কি আমার ডান। এরপর কি আসবে? P3 আসবে। কয় ঘর চলবে? 2 ঘর পর্যন্ত চলবে, 18। 2 ঘর পর্যন্ত, 2 ঘর পর্যন্ত চললে 18, তাই না? আচ্ছা, 2 ঘর পর্যন্ত চললো 18। P3 ও কি আমার ডান। সবাই কি বুঝতেছে? বাকি আশিকও যেমন বাধা, আর কি বুঝতেছে? আচ্ছা, আমি অ্যাজিউম করতেছি বুঝতেছি। আচ্ছা, তো P3 ও কি আমার ডান হয়ে গেল। এরপর কি আছে? শুধু বাকি আছে একটাই, যেটা কি প্রসেস প্রায়োরিটি ছিল তার 5, সেটা কি আমার P4। P4 এর বার্স্ট টাইমটা আসলে কত ছিল? 1 ছিল। তাহলে কি আমি 19-এ আমার ডান হয়ে যাবে, তাই না? বার্স্ট টাইম P4 কি P4 হয়ে আমার 19-এ ডান। সবাই কি বুঝতে পারছে এটুকু? জি স্যার। আচ্ছা, এটুকু যদি বুঝে থাকি, এখন আমাকে বলে ফেলান তো এই নন প্রিএমটিভের জন্য ওয়েটিং টাইম এবং টার্নারাউন্ড টাইম প্রত্যেকটা প্রসেসের কি কি হবে। এটা আমি P1 P2 লিখে রাখি, দাঁড়ান। P1 P2 P3 P4 এবং P5। তাহলে P1 এর ওয়েটিং টাইমটা কত হবে বলেন তো আমাকে কেউ? ওয়েটিং টাইম মনে আছে কি করতাম? 1 হবে স্যার P1 এর ওয়েটিং টাইম। এক্স্যাক্টলি। কেন বুঝলাম? কারণ P1 শুরু হয়েছে 1-এ এবং P1 এ শুরু হওয়ার কথা ছিল হচ্ছে 0-তে। তাহলে 1 মাইনাস 0, তাহলে কত হচ্ছে? 1 হচ্ছে। আর P1 এর টার্নারাউন্ড টাইমটাও তাহলে করে ফেলা একসাথে। P1 টা শেষ হয়েছে কোথায়? 11-এ, কিন্তু P1 এ শুরু হওয়ার কথা ছিল কোথায়? 0-তে। তাহলে 11 মাইনাস 0, তাহলে কত হবে? 11 হবে। সবাই কি ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, আমরা এটাই করছিলাম, যে টার্নারাউন্ড টাইমটা কি হচ্ছিল, যেখানে প্রসেসটা শেষ হচ্ছে মাইনাস যেখানে শুরু হওয়ার কথা ছিল এইটা। আর ওয়েটিং টাইমটা কি ছিল? ওয়েটিং টাইমটা ছিল আমার যেখানে প্রসেসটা আসলে বাস্তবে শুরু হচ্ছে মাইনাস যেখানে শুরু হওয়ার কথা ছিল। এটাই ছিল আমার ওয়েটিং টাইমটা, তাই না? ওয়েটিং টাইমটা কি আরো বাড়তো, সেটা কি পরবর্তীতে আবার যদি এই প্রসেসটা চলে আসতো তখন বাড়তো। এগুলো মনে পড়তেছে? জি স্যার। আচ্ছা, তাহলে P2 এর জন্য আমরা করি। তাহলে P2 এর ওয়েটিং টাইমটা কত? 0 স্যার। 0। কেন বুঝলাম? কারণ P2 টা 0-তে শুরু হয়েছে এবং শুরু হওয়ার কথা ছিল 0-তে। তো 0 মাইনাস 0 ইজ ইকুয়াল টু 0। আর P2 এর টার্নারাউন্ড টাইমটা কত? 1। কিভাবে বুঝলাম? 1 এ শেষ হয়েছে, তাহলে 1 মাইনাস 0 ইজ ইকুয়াল টু 1। সবাই কি ক্লিয়ার? আচ্ছা, এখন P3 কোথায়? ওয়েটিং টাইমটা কত তাহলে P3 এর? 16 শুরু হয়েছে কোথায়? 16-এ, মাইনাস শুরু হওয়ার কথা ছিল কোথায়? 3-তে। তাহলে 16 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 13। তাহলে P3 এর ওয়েটিং টাইম হচ্ছে 13। আর P3 এর টার্নারাউন্ড টাইমটা তাহলে কত? 18 মাইনাস 3, তাই না? 18 মাইনাস 3 ইজ ইকুয়াল টু হোয়াট? 15। সবাই কি ক্লিয়ার এটুকু? জি স্যার। আচ্ছা, নেক্সট আমাদের প্রসেস হচ্ছে P4 আছে আমার কোথায়? শুরু হয়েছে কোথায়? P4 শুরু হয়েছে কোথায়? 18-এ, তাই না? 18-এ P4 শুরু হয়েছে, কিন্তু P4 এর শুরু হওয়ার কথা ছিল কোথায়? 5-এ শুরু হওয়ার কথা ছিল। তাহলে P4 এর ওয়েটিং টাইমটা আসলে কত? 18 মাইনাস 5, তার মানে 13।
এগেইন P4 এর ওয়েটিং টাইম হচ্ছে 13 এন্ড টার্ন অ্যারাউন্ড টাইমটা কত তাহলে 19 minus 5 ইজ ইকুয়াল টু 15 তাই না 15 জি স্যার 15 নাকি 14 কি বললেন আমি বললাম আর আপনিও বললেন 19 মাইনাস 5 কত 14 14 না দেখছেন আমিও ভুল করব স্টুডেন্টদেরও ভুল মানে করাই দিব ঠিক তাহলে 19 মাইনাস 5 ইজ ইকুয়াল টু হোয়াট 14 সবাই কি ক্লিয়ার আচ্ছা লাস্ট আমাদের কি আছে P5 টা কোথায় শুরু হয়েছে 11 11 শুরু হয়েছে এবং P5 শুরু হওয়ার কথা ছিল কততে 7 তাহলে P5 এর ওয়েটিং টাইমটা কত 11 মাইনাস 7 ইজ ইকুয়াল টু 4 দেন P5 এর টার্ন অন টাইমটা তাহলে কত বলে ফেলাম 9 তাই না 8 ওহা 9 স্যার 8 নাকি 9 তাই না আচ্ছা 9 কিভাবে হলো 16 এ শেষ হয়েছে এবং 7 এ শুরু হওয়ার কথা ছিল তার মানে 16 মাইনাস 7 ইজ ইকুয়াল টু 9 সবাই কি ক্লিয়ার ওকে জি স্যার সো এটা যদি ক্লিয়ার হয় এটা লাস্টে কি করি আমরা এভারেজ ওয়েটিং টাইমটা বের করি যেটা কি এই পাঁচটা যোগফল ভাগ 5 আর এভারেজ টার্নারাউন্ড টাইমটা যোগ করি যেটা কি এই পাঁচটা যোগফল টার্নারাউন্ড পাঁচটা যোগফল ভাগ 5 কারণ এখানে পাঁচটা প্রসেস ছিল এইজন্য সবাই কি ক্লিয়ার এটুকু তাহলে আমরা কি প্রায়োরিটি নন প্রিএমপ্টিভ পারবো সেম জিনিস কিন্তু প্রসেস কিন্তু সেমই হচ্ছে প্রত্যেকটার প্রসেস কি ফার্স্টে অ্যারাইভিং করছে কিনা সেটা দেখতেছি দেন এসজিএফ এর সময় বার্স্ট টাইম ছোট দেখতেছিলাম প্রায়োরিটির সময় যে প্রসেসের ভ্যালুটা ছোট সেটা দেখতেছি তাই না যদি কিছু না বলা থাকে যদি আমার প্রশ্নে বলা থাকতো যে হাইয়েস্ট প্রায়োরিটি মানে হায়ার ভ্যালু ইজ ইকুয়াল টু হায়ার প্রায়োরিটি তাহলে আমার অবশ্যই এখানে এই 5 মানে P4 এর প্রায়োরিটি সবচেয়ে বেশি হইতো যদি এরকম প্রশ্নে বলা থাকতো যে হায়ার ভ্যালু ইজ ইকুয়াল টু হায়ার প্রায়োরিটি সো আমরা সবসময় প্রশ্ন পড়ে কি অ্যান্সারগুলো করব সবাই কি ক্লিয়ার জি স্যার আচ্ছা তাহলে আমরা প্রিএমপ্টিভ করি এখন এই একই প্রশ্নে প্রিএমপ্টিভটা যদিও করাই আছে আমরা করি দেখি তাও ঠিক আছে তাহলে এটা এই প্রশ্ন দেওয়া আছে আমরা একটু জানি বলছি ফার্স্টে যে একটু হেলানো আছে প্রায়োরিটিগুলো এরকম ভাবে দেওয়া আর বার্স্ট টাইম জন্য এটাই দেওয়া আর অ্যারাইভিং টাইম হচ্ছে এটা তাহলে আমার শুরু করতেছি ফার্স্টে এগেইন আমার শুরু করতেছি কি চেক শুরু করতেছে কি জিরোতে সিপিইউ যখন শুরু হচ্ছে তখন কি এই যে জিরোতে শুরু হয়ে সিপিইউ আছে এখন জিরোতে কে কে আসছে P1 আসছে P2 আসছে P1 এবং P2 এর কি প্রায়োরিটি দেখতেছি প্রায়োরিটি ভ্যালু একজনের আছে 4 একজনের আছে 1 তাহলে আমি জানি যে আমার এখানে কোনো প্রশ্নে কিছু বলা নেই যেহেতু বলা নেই তার মানে লোয়ার প্রায়োরিটি হচ্ছে আমার লোয়ার ভ্যালুই হচ্ছে আমার হায়ার প্রায়োরিটি তাহলে লোয়ার ভ্যালু হচ্ছে 4 আর 1 এর মধ্যে কার 1 তাহলে 1টা আসলে কোন প্রসেসের P2 এর এই জন্যই কি আমার P2 টা সবার আগে আসছে এখন স্যার ব্রাশ টাইম দেখলেই হবে নাকি জি বুঝি নাই কি বললেন মানে যার প্রায়োরিটি কম সেটা আগে কাজ করবে এক্স্যাক্টলি যার প্রায়োরিটি কম সেটা আগে কাজ করবে যদি প্রশ্নে কিছু বলা না থাকে যার ভ্যালু কম আমার প্রায়োরিটি ভ্যালুটা কম তার প্রায়োরিটি সবচেয়ে বেশি যদি আমার প্রশ্নে কিছু বলা না থাকে আর যদি আমার প্রশ্নে বলে দেয় এইভাবে যে হায়ার ভ্যালু ইজ ইকুয়াল টু বা প্রপোর্শনাল টু হায়ার প্রায়োরিটি এরকম যদি স্পেসিফিক কোনো টার্ম বলা থাকে তখন আমি কি বুঝতে হবে যে যার ভ্যালু বেশি প্রায়োরিটির তার প্রায়োরিটি সবচেয়ে বেশি সবাই কি বুঝতে পারছি প্রশ্নে যদি কিছু বলা না থাকে আমি লোয়েস্টটাই ধরবো হাইয়েস্ট প্রায়োরিটি আর প্রশ্ন যদি বলা থাকে স্পেসিফিক ভাবে যেটা বলা থাকে সেটাই আমি কি প্রায়োরিটি হিসেবে ধরবো যদি লোয়ার ভ্যালুকেই প্রায়োরিটি ধরতে বলে তাহলে লোয়ার ভ্যালুকে হায়ার প্রায়োরিটি ধরবো যদি হায়ার ভ্যালুকে প্রায়োরিটি বেশি ধরতে বলে তাহলে কি হায়ার ভ্যালুকেই হায়ার প্রায়োরিটি ধরবো সবাই কি ক্লিয়ার জি স্যার আর তার জন্য সবার আগে কি সেই প্রসেসটা আমার সিস্টেমের মধ্যে আসতে হবে তাই না অ্যারাইভ করতে হবে এটা হচ্ছে সবার ফার্স্টের শর্ত তাহলে কি এখন আমি কি করতেছি আমি জিরোতে ছিলাম সিপিইউতে জিরোতে যেহেতু ছিলাম জিরোতে আমার সিস্টেমে আসছিল দুইটা প্রসেস P1 এবং P2 যেহেতু P1 এবং P2 আর আমরা এখন কিন্তু প্রিএমপ্টিভ করতেছি সবসময় মনে রাখবেন আমরা কিন্তু নন প্রিএমপ্টিভ এখন করতেছি না এখন কি করতেছি প্রিএমপ্টিভটা করতেছি তাহলে প্রিএমপ্টিভ যদি করি তাহলে ফার্স্টেই কি আমার প্রিএমপ্টিভে কি মেইন জিনিসটা ডিফারেন্স কি যে এই প্রিএমপ্টিভে আমরা সিপিইউতে যদি একটা প্রসেস ধরেও নিই একবার নিয়েও নেই আমার কি অন্য প্রসেস যদি আমার বেটার কোনো রেজাল্ট দেয়
সলিউশন দেয় তাহলে আমরা কি ওটাকে সুইচ করতে পারি, আমরা কনটেক্সট সুইচ করতে পারি। আমরা কনটেক্সট সুইচ পড়ছি না আগে, তো ওই কনটেক্সট সুইচটা করতে পারি, কিন্তু নন প্রিএমটিভে সেই কনটেক্সট সুইচটা কি করা যায় না। তো এইটাই আমরা কি দেখব, তাহলে প্রিএমটিভে যদি আমরা কি কনটেক্সট সুইচ করতে পারি তাহলে কি ডিফারেন্সটা হয় সেটা একটু দেখব। তাহলে কি হচ্ছে, জিরোতে আমরা শুরু করতেছিলাম, জিরোতে আমি দেখতেছি P1 এবং P2 দুইটা প্রসেস চলে আসছে। দুইটা প্রসেস আসার পরে দেখতেছি আমরা P1 এর প্রায়োরিটি ছিল, কারণ এখানে কি আমরা প্রায়োরিটি স্কেডিউলিং করতেছি, তাহলে প্রায়োরিটি দেখতে হবে। আমার কিন্তু বার্স্ট টাইমের দিকে কোনো নজর দেওয়া দরকার নেই। তাহলে কি করতেছি, আমার প্রায়োরিটি দেখতেছি। P1 এর প্রায়োরিটি আছে 4, P2 এর প্রায়োরিটি আছে 1। তাহলে কাকে নিব, কিছু বলা নেই প্রশ্নে, কাকে নিব? P2 কে নিব। হ্যাঁ, কারণ হচ্ছে P2 এর প্রায়োরিটি ভ্যালু হচ্ছে কম ছিল, যেহেতু ভ্যালু কম তাহলে তার প্রায়োরিটি কি সবচেয়ে বেশি। তাহলে এই জন্য P2 কে আমরা নিচ্ছি। P2 কে কয় ঘর নিচ্ছি, এখানে 1 ঘর নিচ্ছি। কেন 1 ঘর নিচ্ছি, কারণ P2 এর বার্স্ট টাইম আসলে 1 ঘরই দেওয়া, এই জন্যই কিন্তু 1 ঘর নিচ্ছি। P2 এর বার্স্ট টাইম যদি এখানে 15 ঘর দেওয়া থাকতো তাহলে কয় ঘর নিতাম বলেন তো? ধরেন P2 এর 15 ঘর কি নিতাম? এটা কি আমি নন প্রিএমটিভ করতেছি না প্রিএমটিভ? না স্যার, তখন আমরা এই P1 নিতাম। হ্যাঁ, ভালো করে দেখেন কয় ঘর নিতাম আমি। P2 এর যদি বার্স্ট টাইম 1 এর বদলে 15 থাকতো এখানে, আমি 3 ঘর পর্যন্ত নিতাম স্যার। 3 ঘর নিতাম। কিভাবে বুঝলাম? কারণ আমি অন্য একটা প্রসেস কোথায় আসছে সেটা পর্যন্ত আমি নিতে পারতাম, তাই না? কারণ আমি নতুন চয়েসের ওয়েট করতাম, আমার কোনো নতুন চয়েস এর মধ্যে আসতেছে কিনা। আমরা কি বুঝতে পারছি প্রিএমটিভের ডিফারেন্সটা কি? নন প্রিএমটিভ কিন্তু আমরা এরকম ওয়েট করতাম না, 15 ঘন্টা চালাই দিতাম। কিন্তু প্রিএমটিভে কি করতেছি, আমার নতুন কোনো প্রসেস ওই টাইমের মধ্যে, ওই 15 সেকেন্ডের মধ্যে আসছে কিনা সেটা কি আমার দেখতে হবে। বুঝতে পারছি? জি স্যার, জি স্যার। আচ্ছা, তাহলে এইখানে কি 1 দেওয়া, সো আমি 1 কিছু করতেছি না, 1 ঘরই চালালাম। 1 ঘর চালিয়ে আমার কি P2 ইজ ডান, তাই না? বুঝতে পারছি? P2 কিন্তু শেষ। P2 যদি শেষ হয়ে যায়, এখন আমি একে আছি, আমার কি অন্য কোনো প্রসেস সিস্টেমে আসছে এখনো? না, আসে নাই। আমার অন্য কোনো প্রসেস সিস্টেমে আসে নাই। যেহেতু আসে নাই, শুধুমাত্র কি P1 ই আছে, তাহলে কি আমি P1 কেই চালাবো না এখনো? জি স্যার। আর আমি P1 কে কয় ঘর পর্যন্ত চালাবো? 2 ঘর পর্যন্ত চালাবো। 2 ঘর পর্যন্ত চালাবো। কেন 2 ঘর চালাবো? কারণ আমার 3 এ আমি দেখতেছি যে 3 এ অ্যারাইভিং টাইম 3 তে হচ্ছে আমার কি আরেক নতুন একটা প্রসেস চলে আসছে। তার মানে এই জন্য আমার কি P1 কে 1 থেকে শুরু করে আর 2 ঘর চালিয়ে 3 পর্যন্ত আমার চালাতে হবে। কেন 3 পর্যন্ত চালাবো? আরেকটা প্রসেস কি আমার 3 এ আসছে বলে। সবাই কি এটুকু ক্লিয়ার? জি স্যার। তাহলে এই 3 পর্যন্ত আমার চালানোর পরে আমি দেখলাম P1 চলছে কয় ঘর? 2 ঘর। 2 ঘর। তাহলে P1 এর বার্স্ট টাইম চেঞ্জ করতে হবে না, আপডেট করতে হবে না? জি স্যার। কত হবে? 8। সবাই কি ক্লিয়ার এটুকু? আচ্ছা, তো এখন দেখেন, এখন আমার সিস্টেমে কে কে আছে বলেন তো? P2 তো আগেই শেষ। P1 আছে, P1 আছে, P3 আছে। আমি কি বার্স্ট টাইম দেখি প্রায়োরিটিতে? কি দেখি? প্রায়োরিটি ভ্যালু একজনের আছে 4, একজনের আছে 3। কাকে ধরবো? অবশ্যই 3। P3 কে। কেন ধরতেছি? কারণ আমার কিছু বলা নেই প্রশ্নে, তার মানে লোয়ার ভ্যালু রিপ্রেজেন্ট হায়ার প্রায়োরিটি। তাহলে লোয়ার ভ্যালু 4 আর 3 এর মধ্যে হচ্ছে 3, আর 3 প্রায়োরিটি হচ্ছে মানে ভ্যালুটা হচ্ছে P3 প্রসেসের। এই জন্যই আমার কি কন্টেক্সট সুইচ করে P3 তে চলে গেছি। সবাই কি এটুকু বুঝতে পারছি? সবাই কি বুঝতে পারছি এটুকু? জি স্যার। আচ্ছা, জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, যদি বুঝে থাকি P3 তে এখন গেলাম। P3 কয় ঘর? বার্স্ট টাইম কত? 2। P3 এর বার্স্ট টাইম হচ্ছে 2। তাহলে আমার P3 কে কয় ঘর? আমার এখানে মিরাকুলাসলি কি 5 কিন্তু আরেকটা প্রসেস আসছে। এইখানে যদি P3 এর বার্স্ট টাইম যদি এখানে 10 হতো তাহলেও কিন্তু আমার 5 এ ওয়েট করতে হইতো, আমার কোনো বেটার পজিশন আছে কিনা সেটা দেখার জন্য, তাই না? সবাই কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, জি স্যার। তাহলে এখানে ভাগ্যক্রমে আসলে কি মিলে গেছে যে P3 এর বার্স্ট টাইমও কি 2 হয়েছে এবং কি আমার নতুন আরেকটা প্রসেস 5 এই আসছে। তো আমার কি করতেছি, P3 এর বার্স্ট টাইম 2 পর্যন্ত আমি কি চালাচ্ছি, কারণ কি নতুন একটা প্রসেস 5 এ আসছে। আর 5 এ যখন আমি 5 পর্যন্ত যখন চললো, P3 এর কি দুইটাই বার্স্ট টাইম ছিল, দুইটাই কি কমপ্লিট হয়ে গেছে। তার মানে কি P3 ইজ ডান। সবাই কি ক্লিয়ার এটুকু? জি স্যার। আচ্ছা, এখন আমি আছি কততে? সিস্টেমে 5 এ আছি সিপিইউ টাইমের মধ্যে। তো 5 এ কি আর কোনো প্রসেস আসছে আমার সিস্টেমে? দেখেন তো P4 আসছে না? P1 আছে। P1 এবং P4 আর তাহলে P1 আর P4 এর মধ্যে বার্স্ট টাইম কার কম দেখেন তো?
প্রায়োরিটি ওই প্রায়োরিটিটা তাই না, প্রায়োরিটি কম P1 এর কম তাই না, তার মানে পিওনের প্রায়োরিটি ভ্যালু যদি কম হয় তাহলে তার প্রায়োরিটি কি বেশি, তাই না? বুঝতে পারছি? তাহলে তার ভ্যালু কম, তার মানে তার প্রায়োরিটি হচ্ছে বেশি। তাহলে আমি কাকে নিব? P1 কে আবার P1 কে নিব। বুঝতে পারছি? তাহলে P1 কে যদি নেই আমি কয় ঘর চালাতে পারবো বলেন তো? 8 ঘর চালাতে পারবো? 2 ঘর পর্যন্ত 2 ঘর পর্যন্ত চালাতে পারবো। কেন? কারণ আমার 7 এ দেখতেছি আমার আরো একটা প্রসেস চলে আসছে, আমি প্রিএমপ্টিভ করতেছি। প্রিএমপ্টিভ কি, আমার নতুন কোনো প্রসেস যদি আমার সিস্টেমে আসে আমার সবসময় কি কম্পেয়ার করে দেখতে হবে, যদি সেই কম্পেয়ারটা ফলস হয় তাও আমার কম্পেয়ার করে দেখতে হবে। সবাইকে বুঝতে পারছি? আচ্ছা জি স্যার। তাহলে আমি কি 7 এ একটু থামবো, হোল্ড করব। 7 এ আমি আছি। P1 কয় ঘর চলছে 7 পর্যন্ত? 5 থেকে 7 এ 2 ঘর। তাহলে P1 এর বার্স্ট টাইম কত হবে এখন? 6 হবে। সবাই কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা P1 এর বার্স্ট টাইম তাহলে 6 হলো। তারপর তাহলে কি করতেছে এখন সিস্টেমে? আমি 7 এ আছি, সিস্টেমে কি P5 ও চলে আসছে না এখন? জি স্যার। এখন কি আর কোনো প্রসেস বাকি আছে? দেখেন তো সিস্টেমে আসতে সব প্রসেসই কি চলে আসছে না অলরেডি? জি স্যার, সব প্রসেস চলে আসছে, 3টা রানিং আছে। চলে আসে। এখন কি শুধুমাত্র আমার যে প্রসেসের প্রায়োরিটি ভ্যালু সবচেয়ে কম তাকে সম্পূর্ণ চালাই দিব না, এরকম ভাবে এক এক করে চলে যাব না, শেষ করব না? সবাইকে বুঝতে পারতেছি? হ্যাঁ স্যার। তাহলে এখন আমার সিস্টেমে আছে দুইটা প্রসেস অলরেডি ডান, P2 এবং P3। এখন আমার সিস্টেমে আছে P1, P4, P5। P1, P4, P5 এর প্রায়োরিটি যথাক্রমে ভ্যালুগুলা 4, 5 এবং 2। কার সবচেয়ে প্রায়োরিটি বেশি এখানে বলেন তো? P5 এর। P5 এর। কিভাবে বুঝলাম? P5 এর প্রায়োরিটির নাম্বারটা ভ্যালুটা সবচেয়ে কম ছিল, তার মানে তার প্রায়োরিটিটা কি সবচেয়ে বেশি। তার মানে P5 কে আমি কি করব এখন সম্পূর্ণটাই চালাই দিব, কারণ এখন কোনো নতুন প্রসেস আসছে, এখন কোনো নতুন প্রসেস নাই, তাহলে আমার ভাঙতে হবে না, কারোর জন্য ওয়েট করতে হবে না। তাহলে P5 কে আমার কি সম্পূর্ণটাই চালাইয়ে দিলে কত ঘর যায়? 5 ঘর। 5 ঘর মানে কি 7 থেকে 5 ঘর গেলে কত হয়? 12 হয়। সবাই কি ক্লিয়ার? 7 + 5 = 12। 7 + 5 = 12। তাহলে কি P5 ও হচ্ছে আমার ডান। এখন আমার কে কে আছে? P1 আছে, P4 আছে। P1 এর প্রায়োরিটি আমার 4, P4 এর প্রায়োরিটি আমার 5। তাহলে কাকে চলবো? P5 কে? P1 কে না P4 কে? P1 কে, তাই না? তাহলে P1 কে আমরা যদি চালাই তাহলে কয় ঘর বাকি আছে? 6 ঘর। তাহলে 6 ঘরই আমি চালিয়ে ফেলবো। 6 ঘর চালালে কি হবে? 0 হয়ে যাবে। P1 হচ্ছে ডান হয়ে যাবে। তাহলে P1টা যদি 6 ঘর চালাই কত হবে? 12 + 6 = 18। P1 হচ্ছে ডান। এখন আমার কি শুধুমাত্র একটাই প্রায়োরিটি বাকি, মানে একটাই প্রসেস বাকি, যেটা কি আমার P4 প্রসেস, যার প্রায়োরিটি ছিল 5। তাহলে সেটার সবচেয়ে লোয়েস্ট প্রায়োরিটি ছিল, যেহেতু ওই একা বাকি, তাহলে ওকেও কি আমার চালিয়ে দিতে হবে। কত? 1 ছিল তার বার্স্ট টাইম, তার মানে কি তাকে এই যে 1 বার্স্ট টাইম নিয়ে P4 কেও আমি চালিয়ে দিলাম। সবাই কি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা যদি সবাই বুঝেই থাকি তাহলে এইখানে প্রিএমপ্টিভ এর ক্ষেত্রে ওয়েটিং টাইম এবং নন টার্ন অ্যারাউন্ড টাইমটা বলেন P1 P2 মানে P1 এর থেকে P5 এর সবার। P1 এর জন্য দেখি আমরা সবার আগে এইখানে একটু আবার মুছে ফেলাই। তাহলে P1 এর জন্য বলেন কি কি হবে? ওয়েট করতেছে কখন কখন? এইখানে একবার P1 আসছে, আর কি কোথাও আসছে দেখেন তো, এইখানে আরেকবার আসছে, আবার কি কোথাও আসছে, এইখানে আরেকবার আসছে, 3 জায়গায় কি P1 আসছে। তাহলে P1 এর কত ওয়েটিং টাইম হবে দেখেন তো একটু। ফার্স্টে এইটা করি। 1 এ শুরু হয়েছে, শুরু হওয়ার কথা ছিল কততে? 0 তে। তাহলে ওয়েটিং টাইমটা এখানে কত? 1 - 0। সবাইকে এটুকু ক্লিয়ার? জি স্যার। প্লাস এখন কি আরো ওয়েট করছে না P1 বলেন তো? 7 - 5। 7 - 5 কিভাবে বুঝলো? না হয় নাই। 7 - 5 কি? 5 - 3। 5 - 3 তাই না? কারণ কি P1 হচ্ছে 1 থেকে 3 পর্যন্ত চলছে সিপিইউর মধ্যে, ওয়েট কিন্তু করেনি। তাহলে 3 এর পর থেকে কি P1 আবার ওয়েট করা শুরু করছে। কতটুকু পর্যন্ত ওয়েট করছে? আবার আসছে 5 এ, তার মানে 5 থেকে 3 এর মধ্যে P1 আবার ওয়েট করছে। সবাই কি ক্লিয়ার? তাহলে কি হবে? প্লাস 5 - 3 আর কি হবে বলেন তো? আবার P1 আসছে না একবার? 12 - 7। 12 - 7 এক্স্যাক্টলি, তো বুঝতে পারছেন। তাহলে কি P1 আবার কি 5 থেকে 7 এ চলতেছিল, তাহলে কি ওইটা ওর ওয়েটিং টাইম অবশ্যই না, সে চলতেছিল এক্সিকিউটিং টাইম ওইটা। তাহলে P1টা আবার ওয়েট করা শুরু করছে কোথায়? 7 থেকে আবার ওয়েট করা শুরু করছে, আবার আসছে কোথায়? 12 এ আসছে, তার মানে 7 থেকে 12 এর মধ্যে P1 কি আবার ওয়েট করছে।
তার মানে এখানে কি ওয়েটিং টাইম 12 মাইনাস 7টাও কি অ্যাড হবে। সবাই কি ক্লিয়ার? তাহলে কত হবে বলেন তো? এটা 1 1 প্লাস 2 প্লাস 5, তাই না? 5 তাহলে 1 প্লাস 2 প্লাস 5 ইকুয়াল টু কত? 7 8, তাই না? সবাই কি ক্লিয়ার? তাহলে P1 এর ওয়েটিং টাইম হচ্ছে 8। সবাই বুঝতে পারছি? আচ্ছা জি স্যার। P1 এর টার্ন অন টাইমটা বলেন তো ফটাফট। P1 টার্ন অন মানে কি? 18 একদম লাস্টে যেখানে শেষ হয় আর মাইনাস যেখানে শুরু হয়। 3 মাইনাস 18 স্যার। 3 মাইনাস না তো স্যার, 18 মাইনাস 0, তাই না? সবার ফার্স্টে যেখানে হওয়ার কথা ছিল, যেখানে শেষ হবে মাইনাস যেখানে হওয়ার কথা ছিল। তাহলে শেষ হয়েছে কোথায়? একদম লাস্টে 18 এ শেষ হয়েছে, মাইনাস শুরু হওয়ার কথা ছিল কোথায়? 0 তে। তাহলে 18 মাইনাস 0 ইজ ইকুয়াল টু কত? 18। সবাই কি বুঝতে পারছি? স্যার যে 3 মাইনাস করতেছেন সে কি বুঝতে পারছেন? টার্ন অন টাইমটা কি করি? একটা প্রসেস যেখানে শেষ হয়েছে একদম লাস্টে সেইটা মাইনাস যেখানে শুরু হওয়ার কথা ছিল সেটা, এটাই হচ্ছে আমার টার্ন অন টাইম। তাহলে P1 এর টার্ন অন টাইমটা কত হবে? 18 মাইনাস 0। সবাই কি ক্লিয়ার? আচ্ছা সবাই যদি ক্লিয়ার হয়, P2 এরটা এখন তাহলে বের করি। P2 এর ওয়েটিং টাইমটা কত? P2 কোথা থেকে কোথায় আসছে দেখেন তো? P2 একবারই আসছে, এটা 0 0 P2 তাহলে একবারই যদি আসে, P2 এর ওয়েটিং টাইম হচ্ছে 0তেই আসছে, 0তেই আসার কথা ছিল। 0 মাইনাস 0 ইজ ইকুয়াল টু 0ই। আর P2 এর টার্ন অন টাইমটা কত? 1 মাইনাস 1 1 মাইনাস 1। এখানেই ভুল করতেছি। 1 মাইনাস 0 ইকুয়াল 1 1 মাইনাস 0 তো হচ্ছে না স্যার। আচ্ছা 1 মাইনাস 0 ইজ ইকুয়াল টু, হ্যাঁ ঠিক আছে, 1 মাইনাস 1 করতেছিলাম ফার্স্ট, ঠিক আছে। তাহলে 1 মাইনাস 0 ইজ ইকুয়াল টু 1, তাই না? তাহলে কি করতেছি, কিভাবে বুঝলাম? P2 শেষ করছি আমি 1 এ এবং P2 এর শুরু হওয়ার কথা ছিল 0 তে, তার মানে কি 1 মাইনাস 0 ইজ ইকুয়াল টু 1। সবাই কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা এরপরে P3 P3 কোথায় কোথায় আছে? একটাই আছে, তাই না? আর কি P3 আছে আমার গ্যাং চার্টে? নাই। তাহলে P3 শুরু হয়েছে কোথায়? ওয়েটিং টাইমটা কি করব আগে? 3 মাইনাস 0 3 মাইনাস 0 3 minus 3 0 3 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। ওকে, ও আপনি ডিরেক্ট অ্যানসারটা বলছেন, তাই না? আচ্ছা তাহলে 3 তে সে শুরু করছে এবং শুরু করার কথাও ছিল 3 তে, তার মানে 3 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে P3 এর ওয়েটিং টাইমটাও কত? 0। 0 এটা কিন্তু ডবল 0 না, এটা কিন্তু 8, এটা একটা 0, এটা একটা 0। আচ্ছা তাহলে P3 এর ওয়েটিং টাইমটাও 0। P3 এর তাহলে টার্নারাউন্ড টাইমটা কত হবে বলেন? 5 মাইনাস 0 ইকুয়াল 5 5 minus 3 sir 2 5 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 2। স্যার 0 কে বলতেছেন, এটা একটু দেখেন। P3 শুরু হওয়ার কথা কি 0 তে ছিল না 3 তে ছিল? 3 তে ছিল না? তাহলে অ্যারাইভিং টাইমটা মাইনাস করি কিন্তু আমরা। টার্নারাউন্ড টাইম কিভাবে বের করি? যেখানে শেষ হয়েছে মাইনাস যেখানে শুরু হওয়ার কথা ছিল। তাহলে শুরু হওয়ার কথা ছিল কততে? 3 তে শুরু হওয়ার কথা ছিল, আর শেষ হয়েছে কোথায়? 5 এ। তাহলে টার্নারাউন্ড টাইমটা কত? 5 মাইনাস 3 ইজ ইকুয়াল টু হোয়াট? 2। সবাই কি ক্লিয়ার হয়েছেন? জি স্যার 0 হচ্ছে P1 এবং P2 এর জন্য শুরু হওয়ার কথা ছিল 0 তে, এই জন্য 0 দিয়ে মাইনাস করতাম। তো P3 তে শুরু হওয়ার কথাই হচ্ছে 3 তে, তাহলে আমার কি দিয়ে মাইনাস করতে হবে? 3 দিয়ে মাইনাস করতে হবে। ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা এখন কি P4 এর জন্য আসি। ওয়েটিং টাইমটা P4 কোথায় কোথায় আছে? P4 আমার একটা জায়গায় আছে, তাই না? একদম লাস্টে। P4 শুরু হয়েছে কোথায়? 18 এ। P4 এর শুরু হওয়ার কথা ছিল কততে? 5 এ। তাহলে ওয়েটিং টাইমটা কত হবে? 18 মাইনাস 18 মাইনাস 5 ইজ ইকুয়াল টু 13। তাহলে P4 এর ওয়েটিং টাইম হচ্ছে 13, আর P4 এর টার্নারাউন্ড টাইমটা কত তাহলে? 90 মাইনাস 5 19 মাইনাস 5 ইজ ইকুয়াল টু 14। ওকে ঠিক আছে। আচ্ছা জি স্যার। P5 তারপর P5 টা করে ফেলে। P5 কোথায় কোথায় আসছে? ও P5 ও মাত্র একবারই আসছে, তাহলে P5 কোথায় আসছে? 7 মাইনাস 7 7 0 minus 7 is equal to 0 0। কিভাবে বুঝলাম? P5 আসছেও 7 এ, P5 এর আসার কথাও ছিল 7 এ, তাহলে 7 minus 7 is equal to 0। আর টার্নারাউন্ড টাইমটা কত? 12 মাইনাস 5 12 7 minus 7 is equal to 7 12 5 minus 7 is equal to 5। সবাই কি ক্লিয়ার? তাহলে টার্নারাউন্ড টাইমটা কত? 5। তাহলে এখানেও কি আমরা অ্যাভারেজ ওয়েটিং টাইমটা বের করি, আর এখানেও কি অ্যাভারেজ টার্নারাউন্ড টাইমটা বের করি।
দেন আমরা কি এই দুইটাই যদি আমার পরীক্ষায় প্রশ্ন দিত যে এরকম দেওয়া আছে এইটার প্রায়োরিটি করো নন প্রিএমটিভ এবং প্রিএমটিভ দুটোই, তাহলে যার অ্যাভারেজ ওয়েটিং টাইম এবং যার অ্যাভারেজ টার্নারাউন্ড টাইমটা কি কম হতো সেটাই কি আমার বেশি ইফেক্টিভ। বুঝতে পারছি? যদি কম্প্যারিজন বলতো যে দেখাও যে কে বেশি এফেক্টিভ, তাহলে কি যার অ্যাভারেজ ওয়েটিং টাইম এবং অ্যাভারেজ টার্নারাউন্ড টাইমটা কি কম, সেই প্রসেসটা বা সেই নিয়মটা, সেই প্রিএমটিভ নাকি নন প্রিএমটিভ যেটাই আমার কম পেয়েছি সেটাই কি আমার বেশি ইফেক্টিভ। সবাইকে বুঝতে পারছি কিভাবে অ্যান্সার করব? জি স্যার। পারবো না? জি স্যার। ওকে, আজকে এই পর্যন্তই। রাউন্ড রবিন আমরা একদম ফ্রেশ মাইন্ডে করতে হবে, এটা একটু ট্রিকি আছে। সো রাউন্ড রবিনটা আমরা ফ্রেশ দিনের জন্য মানে নতুন একটা দিনের জন্য কালকে করব, ঠিক আছে? ওকে, আমি রেকর্ডিং জি স্যার। করি।